আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার দর্শনের একটি অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এই অধ্যায় এর ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি দেখলে তোমাদের এই অধ্যায়ের যে কোনো প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন তোমরা তার উত্তর খুব সহজেই লিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমরা জানব ভারতীয় দর্শনে কয়টি সম্প্রদায় রয়েছে। আমি কিন্তু ভারতীয় দর্শনের প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রেই এই প্রশ্নটা আগে করি, কারণ এটা আমাদের জানা অতি জরুরি। ভারতীয় দর্শনে মোট সম্প্রদায় আছে 9টা। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর বেদান্ত দর্শন। তাহলে এই 9টা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় হলো ন্যায় দর্শন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। আর একটা প্রশ্ন আমি প্রতিদিনই তোমাদেরকে বলি, এই বিষয়টি জানার দরকার, সেটা হলো ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়। ভারতীয় দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হয়: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। তাহলে এই যে 6টা প্রমাণ বললাম, তার মধ্যে প্রত্যক্ষ একটা প্রমাণ। তাহলে আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ হলো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ, অর্থাৎ ভারতীয় দর্শনের যে 9টা সম্প্রদায় তার মধ্যে হলো ন্যায় সম্প্রদায়, আর 6টা প্রমাণের মধ্যে প্রত্যক্ষ প্রমাণ। এর লক্ষণ অর্থাৎ এর সংজ্ঞা বা এর বৈশিষ্ট্য সব কিছু নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এখন এই প্রত্যক্ষের বিষয়টি আমরা জানব। আর একটা প্রশ্ন আমরা এখানে জেনে রাখব, সেটা হলো ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়। ভারতীয় দর্শনে তো 6টি প্রমাণ স্বীকার করা হয়, তার মধ্যে ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকার করা হয়। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। তার মধ্যে আমাদের প্রত্যক্ষ নিয়ে আজকের আলোচনা। তো প্রথমেই এখানে আমাদের জানা দরকার ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, মহর্ষি গৌতম। আর ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? ন্যায় সূত্র। আর এই ন্যায় সূত্রের রচয়িতাকে মহর্ষি গৌতম, যে প্রতিষ্ঠাতা সেই মূল গ্রন্থের রচয়িতা। এখন এই ন্যায় সূত্রে অর্থাৎ মহর্ষি গৌতমের যে গ্রন্থ ন্যায়সূত্র, সেখানে প্রত্যক্ষের লক্ষণ বা সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞায় কি বলা আছে এটা অবশ্যই লিখে নেবে তোমরা। ন্যায়সম্মত প্রত্যক্ষের যে লক্ষণ সেখানে বলা আছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম অব্যপদেশম অব্যভিচারী ব্যবসাত্মকম প্রত্যক্ষম। এখন আমাদের এই সংজ্ঞার মানে বুঝতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই অধ্যায়ের পুরো আলোচনা কমপ্লিট হবে। পুরো আলোচনাটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা এই সংজ্ঞাটা বুঝতে পারি। তাহলে এই সংজ্ঞার মধ্যে যে শব্দগুলি ব্যবহার করা আছে সেই শব্দগুলির মানে আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমেই দেখো ইন্দ্রিয়ার্থ, এ কথার অর্থ হলো কি? ইন্দ্রিয়ের বিষয়। অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়ের বিষয় কিন্তু আলাদা আলাদা। প্রত্যক্ষ বলতে যে শুধু আমরা চোখ দিয়েই প্রত্যক্ষ করি তাই নয়। আমাদের যে বাহ্য ইন্দ্রিয় 5টি এবং একটি অন্ত ইন্দ্রিয় মন, এই 6টা ইন্দ্রিয়র সঙ্গে সরাসরি বস্তুর যে সংযোগ, সেই সংযোগটাকেই প্রত্যক্ষ বলা হয়। তাহলে প্রত্যক্ষ শুধু চোখ দিয়েই হয় না, কান দিয়ে হয়, নাক দিয়ে হয়, মানে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়েই আমাদের প্রত্যক্ষ হয়। তো ইন্দ্রিয়ার্থ বলতে গেলে প্রত্যেকটা ইন্দ্রিয়ের বিষয় কিন্তু আলাদা আলাদা। যেমন চক্ষু, আমাদের ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়ের বিষয় কি? যা আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ রূপ। এবার আমাদের কর্ণ ইন্দ্রিয়ের বিষয় শব্দ, কারণ কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা আমরা শব্দ শুনি, তাহলে শব্দ একটা বিষয়। এরপর গন্ধ, নাসিকার দ্বারা আমরা গন্ধ গ্রহণ করি, তাহলে গন্ধও একটা বিষয়। মানে যে ইন্দ্রিয় যা গ্রহণ করে সেইগুলি সেই ইন্দ্রিয়ের বিষয়। যেমন স্বাদ আমাদের জিহ্বা ইন্দ্রিয়ের বিষয়। এরপর স্পর্শ আমাদের ত্বক ইন্দ্রিয়ের বিষয়। এইভাবে 5টা
ইন্দ্রিয়ের বিষয় কিন্তু আলাদা আলাদা। তাহলে ইন্দ্রিয়ার্থ বলতে কোনো নির্দিষ্ট ইন্দ্রিয়ের কথা বলা হয়নি। ইন্দ্রিয়ার্থ বলতে ইন্দ্রিয়তে যা যা আমরা পাই। তাহলে আমরা রূপ, শব্দ, স্বাদ, গন্ধ, স্পর্শ এগুলি সবই কিন্তু ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ার্থ। এরপর দেখো সন্নিকর্ষৎপন্নম। সন্নিকর্ষৎ বলতে সন্নিকর্ষ কথার অর্থ কি? সন্নিকর্ষ কথার অর্থ হলো সংযোগ, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়ের কথা বললাম সেই ইন্দ্রিয়ের সঙ্গে সেই বিষয়ের সংযোগ। সংযোগ যদি না হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যক্ষ হবে না। যেমন আমি কোনো একটা শব্দ শুনবো, সেই শব্দের যে তরঙ্গ সেটা যদি আমাদের কর্ণেন্দ্রিয় অবধি না পৌঁছায়, অর্থাৎ কর্ণেন্দ্রিয়ের সঙ্গে যদি সংযোগ না হয় তাহলে আমরা শব্দ শুনতে পাবো না, তাহলে প্রত্যক্ষ হবে না। কোনো বস্তু দেখা গেল দেওয়ালের আড়ালে, কোনো একটা ঘরের দেওয়ালের ওপারে কিছু আছে, আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ হলো সেই বস্তুর সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ ঘটছে না। এটাই হলো সন্নিকর্ষৎ। তাহলে সন্নিকর্ষৎপন্নম অর্থাৎ সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানম, জ্ঞান। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে সেই বিষয়ের, মানে যে ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়ের বিষয় হতে হবে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান। এই পর্যন্ত আমরা পেলাম। সেই জ্ঞান কেমন হবে? তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হবে অব্যপদেশম। অব্যপদেশম কথার অর্থ কি? অশব্দ, অর্থাৎ যাকে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে নির্বিকল্পকের কথা বলা হয়, যদিও আমরা নির্বিকল্পক এবং সবিকল্পক এর বিস্তারিত আলোচনা আমরা পরের অধ্যায়ে করব। তাহলে অব্যপদেশম বলতে যাকে ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ গুণ ছাড়া বস্তুর প্রত্যক্ষ, এই ব্যাপারটা থাকবে। আর কি থাকবে? অব্যভিচারী। অব্যভিচারী কথার অর্থ হলো নিঃসন্দিগ্ধ বা অভ্রান্ত। ব্যভিচারী বলতে যেখানে প্রত্যক্ষে ভুল হয়, যেমন আমরা রজ্জুতে সর্পভ্রম বা দড়িকে যখন সাপ মনে করি, এই প্রত্যক্ষটা কিন্তু আমাদের ভুল প্রত্যক্ষ, এটা হলো ব্যভিচার। কিন্তু এখানে এই প্রত্যক্ষটা এমন হতে হবে যেখানে অব্যভিচারী হবে, অর্থাৎ আমাদের একেবারে নিঃসন্দিগ্ধ, যেখানে কোনো সংশয় থাকবে না, অভ্রান্ত প্রত্যক্ষ হবে। এরপর আমরা দেখব ব্যবসায়ত্বকম। ব্যবসায়ত্বকম কথার অর্থ হলো নিশ্চয়ত্বক জ্ঞান, অর্থাৎ সংশয় মুক্ত জ্ঞান। এখানে কোনো সংশয় থাকবে না, ব্যবসায়ত্বক জ্ঞান হবে, কোনো সংশয় থাকবে না, তবেই আমরা সেইটাকে বলবো প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ হতে গেলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে উৎপন্ন জ্ঞান, সেই জ্ঞান হবে অব্যপদেশম, অব্যভিচারী, ব্যবসায়ত্বকম, তাকেই আমরা বলবো প্রত্যক্ষম। এই হলো আমাদের প্রত্যক্ষের লক্ষণ। এখানে প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ইন্দ্রিয়ার্থ কথার অর্থ কি? অব্যপদেশম কথার অর্থ কি? অব্যপদেশম বলতে নির্বিকল্পক প্রত্যক্ষের কথা বলা হয় না সবিকল্পক প্রত্যক্ষের কথা বলা হয়? সবিকল্পক মানে কি? গুণ যুক্ত রূপে প্রত্যক্ষ। আর অব্যপদেশম হলো গুণ ছাড়া বস্তুর প্রত্যক্ষ। আর যে কোনো প্রত্যক্ষের ক্ষেত্রেই নির্বিকল্পকটা কিন্তু থাকবেই। এই নিয়ে আমাদের পরের অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব, তখন আরও স্পষ্ট বুঝতে পারবে। তবে অশব্দ হলো যে অব্যপদেশম হলো অশব্দ, অর্থাৎ যাকে বাক্যে প্রকাশ করা যায় না। এরপর অব্যভিচারী শব্দের অর্থ কি আসতে পারে পরীক্ষায়, ব্যবসায়ত্বকম শব্দের অর্থ কি পরীক্ষায় আসতে পারে। এই পয়েন্টগুলি অবশ্যই তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। এরপরে আমরা কিন্তু প্রত্যক্ষের শ্রেণী বিভাগটা দেখে নেব। এই প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমে লৌকিক আর অলৌকিক। লৌকিক প্রত্যক্ষ, লৌকিক প্রত্যক্ষ আর অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক আর অলৌকিক, লৌকিক প্রত্যক্ষ আর অলৌকিক প্রত্যক্ষ, এই দুই ভাগে ভাগ করা হয় প্রত্যক্ষকে। এবার লৌকিক প্রত্যক্ষ বলতে আমরা যেগুলি বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা বা অন্তরিন্দ্রিয় মন এর দ্বারা সরাসরি প্রত্যক্ষ করি, সেইগুলি হলো লৌকিক প্রত্যক্ষ। মানে যেগুলি সরাসরি আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ ঘটে এবং তার ফলে আমাদের প্রত্যক্ষ হয়। আর অলৌকিক প্রত্যক্ষ এটা কিন্তু আমাদের সরাসরি সংযোগ ঘটে না বস্তুর সঙ্গে বিষয়ের, এটা হলো অন্তঃপ্রত্যক্ষ, অর্থাৎ মনের দ্বারা এই প্রত্যক্ষটি হয়।
মানসিকভাবে এই প্রত্যক্ষটি হয়। এবার এই লৌকিক প্রত্যক্ষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। লৌকিক প্রত্যক্ষকে দুই ভাগে ভাগ করা হয়, এক হলো বাহ্য প্রত্যক্ষ, বাহ্য, আর হলো মানুষ প্রত্যক্ষ। এই বাহ্য প্রত্যক্ষ বলতে আমরা বুঝি যে প্রত্যক্ষগুলি আমরা বাহ্য ইন্দ্রিয় যে পাঁচটা আছে আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে পাঁচটা বাহ্য ইন্দ্রিয় আছে, সেই পাঁচটা বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হয় সেই প্রত্যক্ষ হলো বাহ্য প্রত্যক্ষ। আর মানুষ প্রত্যক্ষ হলো আমাদের সুখ, দুঃখ, ইচ্ছা, অনুভূতি, আমাদের মনের মধ্যে যে প্রত্যক্ষগুলি হয়, আমাদের শরীরের মধ্যে বা মানসিকভাবে যে প্রত্যক্ষগুলি হয়, সেটা হলো মানসিক প্রত্যক্ষ। এই হলো আমাদের। এরপরে বাহ্য প্রত্যক্ষকে কিন্তু আবারও তিন ভাগে ভাগ করা হয়েছে। বাহ্য প্রত্যক্ষে তোমরা লিখে নেবে, বাহ্য প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ, আর হলো প্রত্যভিজ্ঞা। বাহ্য প্রত্যক্ষ তিন প্রকার। কি কি? নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যভিজ্ঞা। নির্বিকল্পক মানে কি? আমরা এমন কিছু প্রত্যক্ষ করি অনেক সময় যার গুণ প্রত্যক্ষ করি না, শুধু একটা কিছু দেখলাম, কি দেখলাম বলতে পারবো না, এরকম প্রত্যক্ষ কিন্তু আমরা করি। যেমন ধরো একটা উদাহরণ যদি আমি দিই, তুমি আর তোমার বন্ধু দুজন সাইকেলে যাচ্ছ, অপোজিটে আর একটা লোক তোমাদের পাশ করলো, তাকে সাইড দিলে, তারপরে পরবর্তীতে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার পাশ দিয়ে কে গেল, তখন তুমি বলবে যে কে গেল সেটা তো ভালোভাবে দেখলাম না। তার মানে কি? গুণ ছাড়া প্রত্যক্ষ করলে তুমি এখানে কে কি এইসব বিষয় বলতে পারবে না, কিন্তু একজন কেউ গেল। এই প্রত্যক্ষটা যখন হয় সেটাকে বলা হয় নির্বিকল্পক প্রত্যক্ষ। আর সবিকল্পক প্রত্যক্ষ মানে কি? গুণ সহ বস্তুর প্রত্যক্ষ, এই ক্ষেত্রে সবিকল্পক। আর প্রত্যভিজ্ঞা হলো আমাদের আগের কোনো প্রত্যক্ষের বিষয়কে যখন পুনরায় আমরা মনে করি, সেটা হলো প্রত্যভিজ্ঞা। তাহলে আমরা লৌকিক প্রত্যক্ষের ভাগগুলি দেখলাম। এবার অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রেও তিন প্রকার। সামান্য লক্ষণ, অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার, তোমরা লিখে নেবে। সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর যোগজ লক্ষণ, তিন প্রকার। আমি লিখছি না, লিখতে গেলে অনেক দেরি হবে, তোমরা লিখে নেবে। সামান্য লক্ষণ প্রত্যক্ষ হলো আমরা যখন কোনো বস্তু প্রত্যক্ষ করি বা তার গুণ প্রত্যক্ষ করি, তখন আমাদের মানসিকভাবে তার সমস্ত ব্যাকগ্রাউন্ড মানে আগের দেখা গুণগুলিরও প্রত্যক্ষ হয়ে যায়, সমগ্র গুণের। যেমন ধরো আমি যদি বলি যে আমার হাতে এটার কালার নীল, তাহলে এটা নীল তুমি কিভাবে বলছো? এই যে নীল রংটা দেখার সঙ্গে সঙ্গেই আমাদের মানসিকভাবে মনের মধ্যে দিয়ে আগের যত নীল দেখেছি আমি সেইগুলি কিন্তু মনে পড়ে গেল। অর্থাৎ সামান্য লক্ষণ বলতে গেলে সমগ্র গুণের প্রত্যক্ষ হয়ে গেল। নীল রঙের যা যা আমি দেখেছিলাম সবটারই প্রত্যক্ষ হয়ে গেল, এটা অন্তঃপ্রত্যক্ষ মানসিকভাবে। তাই এটা হলো সামান্য লক্ষণ প্রত্যক্ষ। আর জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ হলো আমরা যে বস্তুর জ্ঞান লাভ করি সেই জ্ঞান আমাদের মনের মধ্যে থাকে, অর্থাৎ বস্তুর অনুরূপ একটা আকার আমাদের মনের মধ্যে থাকে। যখন কোনো বস্তু আমরা দেখি সেই বস্তুটার আকার আমাদের মনের মধ্যে চলে আসে, মানে তার সঙ্গেও আমাদের একটা মানসিক প্রত্যক্ষ হয়ে যায়। যেমন ধরো এটা পেন, আমি কিভাবে বললাম? আমার মনের মধ্যে পেনের একটা আকার আছে, যে আকারটারও আমাদের মানসিক প্রত্যক্ষ হয়ে গেল, তারপরে এটা আমি বললাম পেন। এটা হলো জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। আর যোগজ লক্ষণ প্রত্যক্ষ হলো আমাদের যোগী বা সন্ন্যাসী যারা যোগ সাধনা করে যারা, তারা যে প্রত্যক্ষ করে এটাকেই বলা হয় যোগজ প্রত্যক্ষ। আর এই যোগজ প্রত্যক্ষ আমাদের হয় না, সাধারণ মানুষের হয় না। এই হলো আমাদের ন্যায়মতে প্রত্যক্ষের শ্রেণী বিভাগ। এরপর আমাদের সন্নিকর্ষ প্রসঙ্গটা আছে। সন্নিকর্ষের শ্রেণীবিভাগ। সন্নিকর্ষ কি সেটা আগেও বললাম আমি। সন্নিকর্ষ বলতে সংযোগ, কোনো বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ সেটাকেই বলা হয় সন্নিকর্ষ। আর এই সন্নিকর্ষকেও আমরা দুই ভাগে ভাগ করি, কারণ এই সন্নিকর্ষের ভিত্তিতেই প্রত্যক্ষ হয় আমাদের। সন্নিকর্ষ ছাড়া কোনো প্রত্যক্ষ হতে পারে না। তাই সন্নিকর্ষ আর প্রত্যক্ষের ভাগ প্রায় একই। যেমন সন্নিকর্ষ প্রথমে দুই ভাগে ভাগ করি আমরা। কি কি? লৌকিক সন্নিকর্ষ আর অলৌকিক সন্নিকর্ষ। এই লৌকিক সন্নিকর্ষকে আবার 6 রকমভাবে আমরা ভাগ করতে পারি। সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, তারপরে সমবায়, সমবেত সমবায়, আর বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ, 6 প্রকার। আর অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার। সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ আর যোগজ লক্ষণ সন্নিকর্ষ। তবে লৌকিক সন্নিকর্ষের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আগেই পোস্ট করেছি, তোমাদের অনুরোধ ছিল, যে কারণে আমি লৌকিক সন্নিকর্ষ বলতে কি বোঝাই এবং লৌকিক সন্নিকর্ষ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমি করেছি, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো এই ছিল আমাদের ন্যায় দর্শনের উপরে আলোচনা।
তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তুমি বলো যে তোমার এই বিষয়টি বুঝতে পারোনি, আমি তার ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে নিও। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।